আজ ব্রেকফাস্টে দেখো নিচ্ছি এটা, এই স্প্রাউটটা বলতে পারবে এটা কি স্প্রাউট? এই দেখো, এটা হচ্ছে হর্স গ্রাম। এটা এটা এত প্রোটিন এর মধ্যে, এত ভালো, মানে বলে বোঝানোর না। তোমরা কারা কারা হর্স গ্রাম সম্পর্কে জানো বলো, আর যদি পারো এনে খেও। আমি একটু গুড় দিয়ে খাচ্ছি, এই দেখো গুড় দিয়ে খাচ্ছি সকালবেলা। তো চলো খেয়ে টেয়ে নিই, তোমাদের সামনে এসে একেবারে গুড মর্নিং জানাবো। কি সুন্দর দেখো স্প্রাউটটা বেরিয়েছে। এটা পরশুদিন রাতে ভিজিয়েছিলাম, কালকে এটা একদম ইয়ে হয়ে গেছিলো সুন্দরভাবে, ডাল ডাল হয়ে গিয়েছিল। আর আজকে সকালবেলা দেখো স্প্রাউটটা বেরিয়েছে। এই তো দেখো এখন বাজে 11টা, করে নিয়ে এসেছি চা, গরমা গরম চা, তার সাথে আলুর পরোটা। এখানে 3টে পরোটা আছে, আরও 2টো হচ্ছে, তো আগে খেতে থাকি গরমা গরম। তো এই দেখো এদিকে আরও একটা পরোটা হচ্ছে, এবার এটাও নিয়ে একেবারে বসি। গুড মর্নিং, আজ হচ্ছে সানডে অ্যান্ড ফান্ডে। ফান্ডে কতটা হচ্ছে জানি না, শরীরটা মাঝখানে 2 দিন খারাপ হয়েছিল, তো আজকে অনেকটা সুস্থ হয়েছি। তো ভাবলাম তোমাদের সামনে চলে আসি, একটু গল্প করে নিই, রোজ রোজ গল্প করা হচ্ছে না, হবেও না, এই আর কি। আজকে গরমা গরম আলুর পরাঠা করেছি, বললাম না ঠান্ডা ঠান্ডা, এখানে বেশ ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, জুলাই মাসে তো ভালো ঠান্ডা পড়ে যাবে। তো এই নাও তুমি খাও, স্টার্ট করো। কালকে এখানে যা বৃষ্টি হয়েছে না, বাপ রে বাপ, মারাত্মক বৃষ্টি হয়েছে এখানে কালকে। চল আগে আলুর পরোটা খেয়ে দিই কেমন হয়েছে। অন্য সময় আলু পরোটার যে পুরটা আছে না, সেটা একটুখানি ভালো করে ইয়ে করে নিই, ভর্তা স্টাইলের করে নিই, আচারটা করে নিই, সেদ্ধ আলু, আমি পেঁয়াজটা কচকচ করছে, কাঁচা রসুন ভারভারকে এরকম খেতে আমার হেভি লাগে, দারুণ লাগে। তার সাথে গরমা গরম চা। আমরা অনেক সকালে উঠেছি, তাও 6টা, তারপরেতে একটুখানি দেখতেই পেলে ওই ইয়ে খেলাম, স্প্রাউট খেয়েছি, ছাদে গেছি, হেঁটেছি, এসছি, ফ্রেশ হয়েছি। এটা আলু পরোটাটা করতে একটু সময় লাগলো, এগুলো কাটলাম, সমস্ত জোগাড় করলাম, তাই দেরি হয়ে গেছে খেতে বসতে বসতে, বাট ইটস ওকে। সারাদিন আজকে বসবো, টিভি দেখবো। কি সুন্দর মোদিজি এসছেন। আমি পার্সোনালিও মোদিজিকে খুব পছন্দ করি, খুব ভালো লাগে আমার। তো আমার খুব ভালো লাগছে উনি এসছেন আমাদের ওখানে। পশ্চিমবঙ্গকে চেনাই যাবে না গো আর কিছুদিন বাদে, আমাদের খুব লজ্জা লাগবে যে আমরা ব্যাঙ্গালোরে থাকি আর তোমরা পশ্চিমবঙ্গে থাকো। সত্যি বলছি, এক সময় আমরা ব্যাঙ্গালোরে থাকি, ব্যাঙ্গালোরে, আর যারা বলবে আমরা বিদেশে থাকি, বিদেশে, তাদের এখন লজ্জা লাগবে, এত সুন্দর হয়ে যাবে। একদম মন থেকে বলছি, আর কি মারছি না। সকালবেলা এত ভালো লাগছিল না, টিভিটা চালিয়ে না, এত ভালো লাগে। আমাদের বাঙালিদের মুখে এখন হাসি আর হাসি, অনেক অনেক কষ্ট পেয়েছে আমার বাঙালিরা। আর এখন আমরা তো ইতিহাস সম্পর্কে কিছু জানতামই না, এখন যত জানছি আরো গর্ববোধ হচ্ছে। বাবর আর আকবর, এটাই আমাদের জীবন ছিল, এখন বুঝতে পারছি। যাক, ছোটবেলায় আমি হিস্ট্রিটাও ভালো করে পড়িনি জানো তো, আমাদের ক্লাসে আমি হিস্ট্রিতে খুব দুর্বল ছিলাম, এই জন্য এখন খুব গর্ববোধ হচ্ছে। উল্টো এখন ভালো করে বসে বসে হিস্ট্রি পড়ছি, তাই না বলো? এখন আমরা মন দিয়ে, তখন তো ভালোই লাগতো না, এখন পড়ছি, হেভি লাগছে। মোদিজি জিন্দাবাদ, একদম। প্রধানমন্ত্রীকে আমার খুব পছন্দ, সত্যি বলছি। আমি আমার দেশকে খুব ভালোবাসি, হেভি ভালোবাসি, সেই ছোট্টবেলা থেকে হেভি দেশকে ভালোবাসি। একটা সময় মাকে বলতাম, ধন ধান্যে পুষ্পে ভরা ওই গানটা যখন মা করতো জানো তো, রান্না করতে করতে মা এই গানটা করতো, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। আমি মাকে বলতাম, বাজে বাজে দেশ আমাদের, বিদেশ ভালো, আমেরিকা ভালো। আমাদের দেশটা আমেরিকা নয়, খুব গরিব দেশ, শস্য শ্যামলা দেশ, গরিব দেশ। তখন মা বলতো, হ্যাঁ যা আমেরিকায়, খেতে পাবি না, বরফ আর বরফ, দেখ কত খাবার, ওখানে দেখ লোকেদের কত স্কিন ডিজিজ,
তারা সারাক্ষণ রোদের মধ্যে রোদ নেই, শুয়ে শুয়ে সমুদ্রের ধারে শুয়ে শুয়ে তারা স্কিনে দিয়ে ট্রিটমেন্ট করে, রোদ লাগায়, ভিটামিন ডি এর কত অভাব ওদের। আমাদের দেয় কি সুন্দর, বরফে চলে যা, যেখানে বুঝে চলে যা, রোদ 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 ভালো লাগে, রোদের রোদের এত সুন্দর রোদ খা, তাই না বলো? কোথায় যাবি? ঝর্ণা, বরফ, সাগর, মরুভূমি সব আছে আমাদের ইন্ডিয়া, এমন একটা দেশ। আমার তখন না তারপর খুব ভালো লাগতো। যাই হোক, সকল দেশের রানী আমার জন্মভূমি, একদম সত্য। আর আমি আর অয়ন একেবারে চোখ দিয়ে একটু জলও বেরিয়ে গেল। ওই যে ইয়োগার যে ওই এটা দেখছিলাম, সবাই কি সুন্দর ইয়োগা করছিল, আর পিছনে বন্দে মাতারম গানটা চলছিল, সরকারের তরফ থেকে যেটা করেছে। আমাদের জীবনটা একদম কি জানি কেন এক সময় মনে হয় আমাদের জীবনটা মনে হয় ফালতুই চলে গেল গো, কিছুই করতে পারলাম না দেশের জন্য, দেশের জন্য। দেখা যাক ভবিষ্যৎ। দেখো পরোটাগুলো ভিতরে খুব সুন্দর আলুর পুর, এই দেখো পুরো আলুর পুর ভর্তি। এটা হচ্ছে বাড়ির আচার, আমের আচার। চা শেষ হয়ে গেছে, এবার একটু আমের আচার খাওয়া যাক। বাবা কি গন্ধ, সব ঘরে বানানো আমের আচার সর্ষের তেল দিয়ে। এবার আমের আচার দিয়ে খাওয়া যাক। ছোটবেলায় একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করি। আমি ছোটবেলাতে একা একাই, তোমাদেরকে বলি, একা একাই বড় হয়েছি। আমাকে একজন মামি থাকতো আমাদের বাড়িতে, সেই আমার দেখাশোনা করতো। ক্যামেরাটা একটু ঠিক করে নিলাম। তো সেই আমার দেখাশোনা করতো। তো সবসময় মামি থাকতো না, কারণ তাকে টাকা পয়সা দিয়ে রাখা হয়নি। সে নিজের মতন থাকতো, আমার মাকে খুব ভালোবাসতো, আর বলেছিল যে তোর মেয়ের দায়িত্ব আমিই নেব, আমিই থাকবো তোদের বাড়িতে। ব্রাহ্মণ ছিল, কিন্তু মামিও মাঝে মাঝে বাড়িতে যেত। বাড়ি খুব কাছাকাছি ছিল, আমার মামা বাড়ির কাছাকাছি ছিল, সোদপুরের ওদিকে। মামি যখন না থাকতো আমাদের বাড়িতে, তো দুদিনের জন্য গেল, বলে আমি দুদিন হয়েই চলে আসবো। আজ গেলাম, রাত্রির দিকে মামি যেত, পরের দিন সারাদিন মামি নিজের বাড়িতে থাকতো, রাত্রিটা কাটিয়ে তারপরের দিন আসতো। বাড়িতেও যেতে হবে, বাড়িতে তার ছেলে, ছেলের বউ সবাই রয়েছে, নাতি নাতনি। কিন্তু মামি নিজের বাড়িতে ভালো লাগতো না, আমাদের বাড়িতেই এসে থাকতে ভালো লাগতো। এবার সেই ফাঁকে আমার খুব ভালো লাগতো বাইরে বেরিয়ে যেতে। আমি আমাদের বাড়ির সামনেও খেলাধুলা করতাম, কিন্তু আমাকে খুব টানতে হচ্ছে গঙ্গার পাড়। আমাদের বাড়ির সামনে একদম গঙ্গার পাড় রয়েছে। এই গল্পটা আমি খাওয়ার চ্যানেলেও একবার বলেছি, তাও আমি এই চ্যানেলেও বলতে চাই, কারণ সবাই শোনেনি। সেই বট গাছের গল্পটা ভাবছি বলবো। তো তখন আমি অনেক ছোট, সিক্সে পড়ি, 5 কি 6-এ পড়ি, 6-এই পড়ি। তো বাড়ি থেকে বেরিয়ে আমি সোজা চলে যেতাম গঙ্গার পাড়ে, একা একা, একদম একা একা। আমার এক বান্ধবীও ছিল একদম বাড়ির কাছে, ও আবার আমাদের স্কুলে ফার্স্ট হতো। ও আমার খুব ভালো বন্ধু ছিল, মানে খুব ভালো বান্ধবী ছিল। কিন্তু ও সবসময় তো ও পড়াশোনায় থাকতো, ও স্কুল থেকে এসছে, ধরো আমিও স্কুল থেকে গেছি বাড়িতে, তো সবসময় একদম দেখা হতো না। কিন্তু একদিন দুদিন বাদে বাদে আমাদের যাতায়াত চলতো। ওই আমাদের বাড়িতে আসতো, সারাদিন আমাদের বাড়িতে থাকতো। তাই সেদিনও আসেনি। তা আমি একা একা বোর হচ্ছি, মামিও নেই বাড়িতে। আমি তো খাবো না, পারবো না, পেট ভরে যাবে। তা আমার খুব মন চেয়েছে আজ একটু গঙ্গার পাড়ে চলে যাই। আর গঙ্গার পাড়ে না আমাদের একটা বিশাল বড় বটগাছ ছিল, বিশাল বড়, মানে ওটা হচ্ছে একদম বিখ্যাত বটগাছ। ওটার যে মানে ইয়েগুলো যা ছিল না, মানে কি যেন বলে ওটার কাণ্ডটা, বিশাল বড়, বিশাল চড়া। আর ওটার থেকে ঝুড়ি বার হয়ে হয়ে আরও নতুন নতুন বটগাছ হয়েছে সাইডে, মানে এরকম বিশাল ইয়ে জুড়ে ছিল। আর ওই বটগাছটার ভিতরে একটা কোটরও ছিল, আর কোটরের ভিতর থেকে এই দিক থেকে ওই দিক অবধি বটগাছটার একটা বিশাল বড় ডালও চলে গেছে। এখন আর সেটাও নেই, এখন বটগাছটা অনেক ভেঙে গেছে। আমি খাওয়ার চ্যানেলে তোমাদের বটগাছের ছবিটাও দেখিয়েছিলাম, তো এখন আর খুঁজে পাবো কিনা জানি না। তো যাই হোক, খাওয়ার চ্যানেলে ওটা শর্টস ভিডিও দেখিয়েছিলাম, ছবিটাও দেখিয়েছিলাম আমাদের বটগাছের ওখানে, কোন বটগাছটার উপরে আমি উঠে বসে থাকতাম।
তো ছোটোবেলায় আমাকে ওই বট গাছটায় না খুব ভালো লাগতো আমাদের ওখানে কেউ ওখানে যেত না। ইভেন কি আমাদের গঙ্গার পাড়ে যে বাচ্চারা এমনি খেলে না, তারাও কখনো ওই বট গাছটার কাছে যেত না, সবাই বারণ করতো। ওখানে কোনো মানে ওখানে যে মহিলারা থাকতো বাড়ি, সেই বাড়ির মহিলারাও কেউ ওই বট গাছটাতে যেত না, ধারে কাছে কেউ যেত না। ওই বট গাছটার 20-25 মিটারের মধ্যে কেউ যেত না। ওই বট গাছটা অনেক আগে, মানে আমি ছোটবেলাতেই শুনেছি ওটা নাকি 100-150 বছর আগের বট গাছ, আদি বট গাছ। আর ওই বট গাছটার মধ্যে তোমার সুতো টুতো বাঁধা, ঠাকুর রাখা। আমাকে বট গাছটা খুব টানতো ছোটবেলায়। একদিন ওরকম বাড়িতে কেউ নেই, মা আসেনি, শনিবার দিন ছিল, কোনো কারণে মায়ের কোনো মিটিং বা কোনো কিছু পড়ে গিয়েছিল, মা আসতে পারেনি। আর শনিবার দিন তাড়াতাড়ি ছুটি হয় স্কুল, তো আমি তাড়াতাড়ি করে বাড়িতে ফিরেছি। তো বাড়িতে ফিরে এমনি খেয়ে দিয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে 4টের সময়, শনিবার দিন দুপুরবেলা ছুটি হয়ে যায়, রেস্ট টেস্ট নিয়ে 4টের সময় আমার কি মনে হয়েছে বাড়িতে আর একা একা থাকতে ইচ্ছা করছে না, তো আমি বাড়িতে তালা ঠালা দিয়ে দিয়েছি। তালা ঠালা দিয়ে চাবিটা একটা আমাদের গোপন জায়গা আছে সেখানটাতে রেখে দিয়েছি। যাবো আর আসবো, আমিও জানি আমি যাবো আর আসবো, বেশিক্ষণ থাকবো না। একা একা টুকটুক টুকটুক করে গঙ্গার পাড়ে গেছি। গঙ্গার পাড়ে গিয়ে বটগাছটাকে হা করে দেখছি, চারদিক দিয়ে ঘুরে ঘুরে দেখছি। আমার মনে হয়েছে বটগাছটাতে একটু উঠে বসি, ওই যে ওই সিটের মতন ওইরকম রয়েছে একদিক থেকে আরেক দিক, ভিতরে কোটরের ভিতরে। আমি তারপর বটগাছটার ভিতরেও ঢুকেছি, কোটরটার ভিতরে ঢুকে মানে বটগাছের যে ডালটা, তারপর গিয়ে চুপচাপ একা একা বসে আছি। একা একা বসে বসে চারদিকটা দেখছি। বাইরে দিয়ে রাস্তা দিয়ে যারা যাচ্ছে তারা তো আমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু আমি সবাইকে দেখতে পাচ্ছি। এবার তো আমি ওই কোটরটার ভিতরে ঢুকে ওইটার উপর বসে বসে চারপাশটা দেখছি। দেখতে দেখতে হঠাৎ করে মানে আমার খুব ভালো লেগেছে, এবার আমার ওই জায়গাটা খুব পছন্দ হয়েছে। তো আমি সেদিন বসে বসে না খুব ইন্টারেস্টের সাথে ওইটার উপর বসেছি, সাইকেল খেলছি। আর আমি ছোটোবেলা থেকে সাইকেলের খুব শখ, ওটার উপর বসে সাইকেল খেলছি। আর মনে হচ্ছে কি ওই পুরো বটগাছের কোটরটাই আমার ঘর একটা, সেই বাচ্চাদের যেমন এখন টাইনি হাউস থাকে না, ছোট ছোট প্লে হাউস, আমারও মনে হচ্ছে ওটা আমার ঘরের মতো। আর কেউ ওখানে যেহেতু যাচ্ছে না, আমার ওটা ভীষণ ইন্টারেস্টিং জায়গা লেগেছে। আমি চুপ করে ভিতরে বসে বসে চারপাশটা দেখছি। দেখে থেকে কিছুক্ষণ বাদে আমি জানি মা এসে যাবে, আমি তাদের করে বাড়িতেও চলে এসেছি। সেদিন বাড়িতে চলে এসেছি, তারপরের দিনও গেছি। তারপরের দিন ওই যে বান্ধবীটা আমার ফার্স্ট হয়, ও আমাদের বাড়িতে এসছে, ওকেও নিয়ে গেছি। নিয়ে গিয়ে দুজনে মিলে কোটরের মধ্যে বসে ওই এটার উপর ওই বট গাছের ওই যে ইয়েটা রয়েছে, ডালটা রয়েছে বিশাল বড়, ওই মোটা ডাল, কোনো পাতলা ডাল না, এদিক থেকে ওদিকে গেছে, মানে ওই ঝুড়িটা নেমে গেছে, তো ওই ঝুড়ি থেকে আবার নতুন বট গাছ বেরিয়েছে, তো ওই দুটো বট গাছকে ও ইয়ে করছে, ব্রিজের কাজ করছে। তো ওটার উপর বসে বসে আমরা দুজনে মিলে খেলছি। ওকেও তুলেছি, ওই বান্ধবীটাকেও তুলেছি। আর আমার ওই বান্ধবীটা না আমার মতো ডান পিটে না, ভীষণ শান্তশিষ্ট, ফার্স্ট হয় আমাদের স্কুলে। ওকেও বসিয়েছি আমি, তুইও বস উঠে। বলছে বাপরে মমি তুই পারিস বটে, আমার খুব ভয় করছে, আর এখানে আমার এই জায়গাটাই আমার খুব ভয় করছে, জানিস এই বটগাছটাতে ভুতুরে বটগাছ বলে, আর এখানে কেউ আসে না। তাই যে দেখ তেরম আবার হয় নাকি, বস তো। ওকে উঠে বসিয়েছি, দুজনে মিলে ওর ভিতরে খেলেছি। খেলে ঠেলে নিয়ে সেই দিনও আমরা বাড়ি চলে গেছি। এটা কিন্তু রোজ হচ্ছে না যে কালকেও হয়েছে পরের দিনও হচ্ছে, এরম হচ্ছে না। আগে স্যাটারডেতে হয়েছে, পরে আবার 2-3 দিন বাদেও আমাদের বাড়িতে এসছে, তখন আমি আর ও দুজনে মিলে গেছি। আর ওর সাথে মা অত ইয়ে করতো না, ভাবতো যে আশেপাশেই কোথাও খেলছি ঠেলছি। তা দুজনে মিলে ওইখানে গিয়ে খেলে ঠেলে বাড়ি চলে এসেছি। আর পাশের বাড়িতে আমরা যেতাম, কুমিরডাঙ্গা এগুলো সব খেলতে খেলতে যেতাম। পিছন দিকে আমাদের এক বাড়ি ছিল, তো ওদের বাড়িতে খেলতে যেতাম। বিশাল বড় ওদের বাড়ি ছিল, জামরুল গাছ ছিল। তো মা ভেবেছে আমি ওদের বাড়িতেই আমি আর আমার বান্ধবী দুজনে মিলে খেলছি, কিন্তু আমি তো চলে গেছি বট গাছের ওখানে। তো আমার বান্ধবী আমাকে বলছে দেখ তুই নেক্সট দিন কিন্তু আসবি না, একা একা তো একদমই আসবি না এখানে, আমাকে কথা দে। যা, কথাটা তো দিইনি, ও চলে গেছে। এবার ও বলছে আমি তো আসবো না নেক্সট দিন এইখানে। এবার ওকে আমি বুঝে গেছি যে ওকে আর আনা যাবে না, কারণ ওকে যদি নিয়ে যাই না ও বাড়িতেই বলে দেবে, আমার মাকেই বলে দেবে। তো আমি কি করেছি, আবার নেক্সট স্যাটারডে এসছে, আমি আবার গেছি ওই বটগাছে গিয়ে ভিতরে গিয়ে কোটরের মধ্যে বসে বসে চারদিকটা দেখছি। আর আমার মায়ের ছোটবেলার বান্ধবী একদম গঙ্গার পাড়েই বাড়ি। এবার গঙ্গার ঘাটের দিকে বিকেলবেলা সবাই এসে বসে। মায়ের বান্ধবী ওই সময় 4টে 4:30 এরকম সময় গঙ্গার পাড়ের দিকে আসছে। আর উনি ওরকম তাকিয়ে দেখছে কি বট গাছের ভিতর থেকে না কেউ যেন দুটো চোখ
হ্যাঁ এরকম এরকম করছে চোখ দুটো, আর এরকম এরকম করে কেউ যেন রয়েছে। আর ওই যেহেতু বটগাছটাতে ওখানে কেউ যায় না, তো তখন তো 4টে বাজে, আর ওই জায়গাটা পুরো ফাঁকা। আমাদের গঙ্গার পাড়ে মোটামুটি লোক বসতে আসে 5টা 5:30টার পর থেকে, রোদটা একটু কমে, হাওয়া ছাড়ে, তারপর বসে। উনি না আমাকে দেখে, মাসি 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 বলি, নামটা আমি বলবো না, মানে নামটা ধরেই বলি, মাসি মাসি করে বলি, আমাকে দেখে না পুরো অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা। মানে উনি শুধু মানে একটা বসার জায়গা আছে, ওই জায়গাটাকে ধরে এরকম করে মাথা ঘুরিয়ে গেছে ওনার। এর মধ্যে না আমি এরকম করে উকি মেরে বলেছি কি মাসি, এরকম করে বলেছি। বলছে কি তুই এর ভিতরে, আমার মায়ের নাম নিয়ে বলছে, তুই ওর মেয়ে, তুই এর ভিতরে, তুই কি করছিস এখানে, বলে চুপচাপ আমাকে আর কিচ্ছু ঘাটায়নি, বলছে বাড়ি চলে যা। তারপর আমি চুপচাপ বেরিয়েছি, হ্যাঁ আমি তো বাড়ি যাচ্ছিলাম। তোমার কি শরীরটা খারাপ লাগছে মাসি? বলছে হ্যাঁ আমার শরীরটা একটু খারাপ লাগছে, তুই বাড়ি চলে যা। আমি বাড়ি চলে গেছি। তারপরেতে মাসি ওখানে আমার সাথে একটা কথাও মানে জড়ায়নি। তারপরেতে বাড়িতে এসছে মাসি কিছুক্ষণ বাদে, বাড়িতে এসে বলছে জানিস আজকে আমি হার্ট ফেল হতে হতে বেঁচে গেছি। মা বলছে কেন রে, কী হয়েছে? বলছে জানিস তোর মেয়েকে দেখলাম। বলছে কোথায়? বলছে ওই যে বটগাছটা জানিস? মা বলছে হ্যাঁ ওই বটগাছটা। বলছে কোটরের মধ্যে তোর মেয়ে একা একা বসেছিল, কেউ ছিল না, রাস্তাতেও একটা লোক ছিল না। বলছে রাস্তাতেও একটা লোক ছিল না ওই 4টের সময়, ভাব ওই ভর দুপুর দুপুর বেলায়। ওইখানে আমরা দিনে দুপুরে রাত্রিরে কোনো সময় ওইখানে যাই না। আর যখনই ওইখানে কেউ পুজো করতেও 2টো বেলপাতা আর ফুল দিতে যায়, সঙ্গে আমরা 4জন মহিলা মিলে যাই। কেউ ওখানে যায় না, ছায়া মারায় না ওই বট গাছের। তোর মেয়েকে দেখলাম ওই কোটরের মধ্যে বসে আছে, আমি জানিস ভেবেছি কি না কি, 2টো চোখ জানিস, আমি পুরো মাথা ঘুরিয়ে ওখানে পড়ে যাচ্ছিলাম। তারপর তোর মেয়ে বেরিয়ে আমাকে ওখান থেকেই বলছে মাসি মাসি এরম করে বলছে। মা তারপর শুনে বলছে কি বলছিস তুই? বলছে হ্যাঁ। বলছে ওর তো গঙ্গার পাড়ে পর্যন্ত যাওয়া বারণ আছে। বলছে আর দেখ ও গঙ্গার পাড়ে গিয়ে ওই করছে। তারপর মা আমাকে ধরেছে, বলছে শোন এদিকে, কোথায় গেছিলিস বিকেলে? আমি বিকেলে আমি একা একা খেলছিলাম। বলছে তুই তুই ওদের বাড়িতে খেলতে যাস না? তখন আমি বলছি না আজকে ওদের বাড়িতে যাইনি। ওরা আবার ওই মেয়েটা যার বাড়িতে খেলতে যেতাম সে আবার হৈমন্তী শুক্লার কাছে গান শিখতো। তো সেই দিন মাঝে মাঝে বিকেলের দিকটাতে দুপুরের দিকটাতে জেঠিমা ওই দিদিটাকে নিয়ে চলে যেত হৈমন্তী শুক্লার বাড়িতে, গানের প্রোগ্রাম থাকতো অনেকটা দূরে কলকাতার দিকে। তো মা তো অত ডেট তারিখ ওরম জানতো না, মা জানতো আমি ওদের বাড়িতে খেলতে যাই। আচ্ছা না আজকে তো ওই দিদি কলকাতায় গেছে গান শিখতে, তাই আর হৈমন্তী শুক্লাকে ওই দিদি মামা বলে ডাকতো, ওখানে নাকি ওরা সবাই মামা বলেই ডাকে। তো আমি আবার বলেছি ওই দিদি গান শিখতে গেছে কলকাতা, ওই যে মায়ের কাছে গান শিখতে যায়, ওই মায়ের কাছে গান শিখতে গেছে। মা বলছে তাহলে তুই কোথায় গেছিলিস? তুই নাকি গঙ্গার পাড়ে গেছিলিস। আমি না না আমি গঙ্গার ঘাটে যাইনি, তুমি তো আমাকে বলেছো গঙ্গার ঘাটে যেতে না, আমি তো গঙ্গার ঘাটে যাইনি। বলছে এই যে ও, এবার মা ওই বান্ধবীর কথা বলছে যে ও যে এসে বললো তুই গঙ্গার ঘাটে তোকে দেখতে পেয়েছে ওই বট গাছটার ওখানে। বলছি বট গাছটা কি গঙ্গার ঘাটে নাকি? ওটা তো অনেকটা দূরে, অনেকটা পিছনের দিকে, ঘাট অবধি তো আমি যাইনি। তারপর তো বাসা কঞ্চি দিয়ে 2টো মার দিয়েছে আমাকে, দিয়ে বলছে হ্যাঁ তুই বট গাছের ভিতর ঢুকেছিস, আমার সাথে তর্ক করিস, বলিস তুই গঙ্গার ঘাটে যাসনি বট গাছে গেছিস। বলছি জানো মা আমার ওই বট গাছটা খুব ভালো লাগে, ওটার ভিতরে না মনে হয় যেন ঘরের মতো, টাইনি হাউস ওরকম আমার মনে হয়। তখন তো টাইনি হাউস ওরকম বলতে পারতাম না, তখন আমি বলছি ওটা বেশ মনে হয় কি আমার ঘরের মতন। আর বট গাছটা না রোজ যেন আমাকে টানে, বলে আয় তুই এখানে এসে এসে খেল। আমি তো ওখানে খেলছি মা, 3 দিন চলে গেছি, এটা আজকেও গেছি। তারপর তো মা মানে পিটিয়ে জামা কাপড় ছাড়িয়েছে, স্নান করাচ্ছে, নতুন করে জামা কাপড় পরাচ্ছে। আমি বলছি এরকম করছো কেন? বলছে আগে আমার মাথায় হাত দে, কথা দে তুই আর কখন ওখানে যাবি না। আমি বলছি কেন যাবো না, আগে বলো, আমার তো ওই বটগাছটা খুব পছন্দ, আমি গাছের মধ্যেও কেন খেলতে যাবো না, আমি তো একা একা খেলছি, আমি তো গঙ্গার ঘাটে যাচ্ছি না, কোথাও যাই না, আমি সিম্পল ওই বটগাছটার মধ্যে বসে বসে খেলি, প্রবলেমটা কি? আমি যাবই। বলছে ওর উপর ব্রহ্মদত্তি আছে, বলছে ওই ব্রহ্মদত্তি যেদিন তোর গলা টিপে ধরবে সেদিন তুই বুঝতে পারবি। বলছি কী করে ব্রহ্মদত্তি গলা টিপে ধরবে? আর উনি কেনই বা ধরবে? আমি তো বিকেলবেলা গিয়ে আবার চলেই আসছি, আমি কি সন্ধে করছি? সে কি অবস্থা। মা বলছে তুই আগে বল তুই ওখানে আর কখনো যাবি না। তারপরে তো মাসিও বকাবকি করছে, বলে আমরা কেউ যাই না, ইভেন ওখানে গঙ্গার পাড়ে যে মাটি তোলে, যে সিম্পল রাস্তার যে বাচ্চা ছেলেগুলো সারাদিন ওরা রাস্তায় থাকে দুষ্টুমি করে, তারাও ওই বটগাছটার ওখানে যায় না। তারপর তো আমি বললাম ঠিক আছে, আমি তো 3 দিন ধরে গেছি, কিন্তু আমার তো খুব ভালো লেগেছে, আমি তো কোনো ব্রহ্মদত্তিকে কাউকে দেখিনি। মা বলছে না তুই আগে কথা দে, তুই কখনো ওখানে যাবি না। মাসি বলছে যে জানিস আমি ওখানটাতে গিয়ে আমি কখনো ওই বটগাছটার দিকেও তাকাই না,
বটগাছটার দিকেও আমি কখনো তাকাই না, এত ভয়ানক বটগাছ, মানে কেমন একটা দেখতে যেন। তো আমার এই একটা স্টোরি আছে, ছোটবেলায় আমি ওরকম বটগাছটার মধ্যে ঢুকে ঢুকে খেলতাম, আর ওখানে কেউ যেত না, কেউ না, ওখানকার লোকেরা, মানে ওখানে যে লোকেরা তারাও যেত না। ওই বটগাছকে কখনো কখনো বছরে একবার সেই পুজো টুজো হয় না, ওই সময় একবার সবাই সুতো বাঁধতে যেত, কিন্তু সেটাও তো সকালবেলা যেত, দিনের বেলায় সবাই মিলে গিয়ে সুতো পরিয়ে আসতো। এখনও সেই বটগাছটা আছে, কিন্তু সেই বটগাছটার অবস্থা খুব খারাপ। তো এই একটা বটগাছ, এই একটা ছোট গল্প ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর থেকে আর কোনোদিনও যাইনি, আমি ওই 3 দিনই গেছি। একদিন বান্ধবীকে নিয়ে গেছি, 2 দিন একা গেছি, লাস্টের দিন তো ধরাই পড়ে গেছি মাসির কাছে। মাসি বলছে, জানিস আমি পুরো হার্টফেল হয়ে যাচ্ছিলাম, তোর মেয়েকে দেখলাম ওর ভিতরে, আমি তো বুঝতেও পারিনি ওর ভিতরে তোর মেয়ে। আমি না মানে মাথাটা পুরো ঘুরে গেছে ওখানে দাঁড়িয়ে। তো আজকে এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম, বলো কেমন লাগলো। এটা এটা তখন অনেক ছোট, ক্লাস 6-এ তখন পড়ি। আর আরও একটা গল্প আছে, যে আমি ওই বটগাছটারই ডালের উপর দিয়ে, ডালটা মানে বটগাছটা ঘাটের থেকে অনেকটা দূরে ছিল, আর ডালটা গিয়ে পড়েছে গঙ্গায়। তো আমি তখন ক্লাস 8-এ উঠে গেছি, একবার ওই বটগাছের ডালের উপর থেকে গঙ্গায় লাফ মেরেছিলাম, কিন্তু সাঁতার জানতাম না। তো বন্ধুদের কাছে প্রমাণ করার জন্য যে আমি খুব ভালো সাঁতার জানি এবং আমি কি কি করতে পারি সেটা জানানোর জন্য আমি ওই বটগাছের ডালের উপর থেকে জলের মধ্যে লাফ মেরেছিলাম গঙ্গায়। তো সেটার একটা গল্প আছে, সেই গল্পটার সাথে লোকনাথ বাবাও রিলেটেড আছেন। তো আমি এই গল্পটাও বলেছিলাম আমার খাওয়ার চ্যানেলে, নেক্সট দিন তোমাদের সাথে এই গল্পটা আমি শেয়ার করব। তার আগে তোমরাও আমাকে বলো তোমাদের কেমন লেগেছে এই গল্পটা, ঠিক আছে? আমার গল্পগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু লাইকের মাধ্যমে আমাকে বলো, লাইক দিয়ে বলো, আর কমেন্টের মাধ্যমেও বলো। তো চলো, আজকের জন্য বাই।